পারবেন। এটা এডুকেশনাল পারপাস অনলি আসলে পাবলিশ করা হয়। আপনারা যেন অনলাইনে অল্প অল্প করে অ্যানালাইসিস জিনিসটা প্রাপ্ত করতে পারেন এবং শিখতে পারেন, সেই জন্য এই ধরনের ভিডিওগুলো আমরা পাবলিশ করে থাকি। এছাড়াও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে, আপনারা চাইলে আমাদের ফ্রি ডিসকাশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানেও জয়েন করে থাকতে পারেন। সেখানে অ্যানালাইসিস সংক্রান্ত বিভিন্ন রকমের প্রশ্নোত্তর বা আলোচনা করা হয়, আপনারা সেগুলোর দ্বারা উপকৃত হতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে মুভিং অ্যাভারেজ এবং ক্যান্ডেলস্টিক্সের যে বিভিন্ন রকমের প্যাটার্ন থাকে সেটার সিগনিফিক্যান্স গুলো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা ইন্ডেক্সের একটা চার্ট নিয়েছি এবং এই ইয়েলো লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এবং এই 200 ডেজ মুভিং অ্যাভারেজে আমরা বলতে চাই যে পরপর 3 দিন এই 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট পেয়েছে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 5662 পয়েন্ট এটার অ্যাভারেজ শো করছে এবং ক্লোজিংটা 5685-তে, যদিও কিছুটা নেগেটিভে ক্লোজ হয়েছে, কিন্তু আপনারা যদি দেখেন যে এটা আজকে লো ছিল কিন্তু 5640, যেটা কিনা এই ইন্ডেক্সের একটা সাপোর্ট জোন ছিল। আমরা যদি সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই লেভেল থেকে আমরা ট্রাই করলে আমরা দেখতে পাই বা দেখতে পাবো যে 5640 এর আশেপাশে একটা সাপোর্ট ছিল এবং সেটাই এখানে ভ্যালিড রেখেছে। আমরা আরেকটা বিষয় দেখব যে দিন শেষে যে ক্লোজিংটা আসছে সেই ক্লোজিংটা মুভিং অ্যাভারেজের উপরে হয়েছে, অর্থাৎ শর্ট টাইমে যে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে সেই আপ ট্রেন্ডটা এখনো ভ্যালিড রেখেছে। তার পাশাপাশি ইন্ডেক্সের একটা পজিটিভ সাইন হচ্ছে একটা বুলিশ হ্যামার ক্রিয়েট করেছে এখানে। সো একটা কনসলিডেশন ফেজে বা একটা কারেকশনের পর যখন একটা হ্যামার আসে এটা একটা রিভার্সাল সাইন, যদিও মেজর কোনো রিভার্সাল না, বাট রিভার্সাল সাইন এবং মার্কেটের এই যে কনসলিডেশন এবং রিভার্সাল প্যাটার্ন দুইটা বিষয় মিলিয়ে মার্কেট এখান থেকে হয়তোবা খুব বেশি পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখান থেকে ফার্দার মুভ করলে 700 পয়েন্টের একটা র্যালি করতে পারে, যেটা আমার প্রিভিয়াস অ্যানালাইসিস আমি দেখিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট লাইনগুলোকে যদি আমরা আগে এইভাবে, তাহলে হয়তোবা ইন্ডেক্স 6400 পর্যন্ত আবারও যেতে পারে, বা এটা যদি আরো বেশি লম্বা সময়ের জন্য কনসলিডেশন করে তাহলে সেই ক্ষেত্রে 6600 পর্যন্ত উঠে যেতে পারে। এবং আমি বলেছিলাম যে এটা ইলিট ওয়েভের থার্ড ইম্পালসিভ ওয়েভটা ক্রিয়েট করতে পারে এবং সেই ক্ষেত্রে ভালো একটা ইম্পালসিভ মুভমেন্ট আমরা দেখবো এবং ভালো একটা ইন্ডেক্সের মুভমেন্ট দেখবো এবং 700 পয়েন্টের একটা র্যালি মিনিমাম হতে পারে, সেটাও আমরা ধারণা করার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি আরো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গত ভিডিওতে দেখেছিলাম এস আলম অঙ্কৃত যে ব্যাংকগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করব আজকেও। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে এই ব্যাংকগুলোর উপরে অ্যানালাইসিস গুলো ভিডিও দেওয়ার, যাতে করে আপনারা একটা ফলো আপে রেখে অ্যানালাইসিস গুলো প্র্যাকটিক্যালি অবজার্ভ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক একটা আপার ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে, যে ট্রেন্ড লাইনটা সে এখন ফলো করছে। আমরা যদি দেখাই এর বটম গুলো বা লো পয়েন্ট গুলো আমরা যদি মার্কডাউন করি, তাহলে দেখা যায় যে এই বটম লাইন বা বটম চ্যানেলটাকে টাচ করে করে বারবার রিভার্সাল হচ্ছে এবং প্রাইসের আপ হচ্ছে। ঠিক একইভাবে এটা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করছে। তার মানে এই যে যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে যদি ভ্যালিড রাখে ইসলামী ব্যাংক মেবি 40 টাকার কাছাকাছি, অর্থাৎ 41 টাকা থেকে 42 টাকা এই পর্যন্ত নামতে পারে এবং সেখান থেকে ফার্দার মুভ করে আবারও 47-48 পর্যন্ত যেতে পারে, আবারও নেমে এটা 42 থেকে 43 টাকা বা 44 টাকা পর্যন্ত আসতে পারে এবং আলটিমেটলি এটা আবারও হয়তো 50 টাকা বা 50 টাকা প্লাস যেতে পারে।
তো যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের ব্রেক না হয়ে নিচের দিকে না পড়ছে ততক্ষণ পর্যন্ত এটা অনার করে এইভাবে যাওয়ার পসিবিলিটিসটাই বেশি। সো ইসলামী ব্যাংকের চার্টটা আমরা দেখলাম। আমরা এবারে দেখার চেষ্টা করব আরো কিছু চার্ট। আমরা গ্লোবাল ইসলামী ব্যাংক এর চার্টটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে 200 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি এটা ক্লোজিং হয় এবং রেজিস্ট্যান্স ফেস করেছে, অর্থাৎ লং টার্ম মিড টার্মে এটা স্টিল বিয়ারিশ অবস্থায় আছে, এটা এখনো পজিটিভ বা বুলিশ অবস্থায় পুরোপুরি যায়নি। আচ্ছা, যেহেতু ইসলামী ব্যাংকগুলোর অথবা এসএলএমের দ্বারা দখলকৃত বা অনকৃত যে ব্যাংকগুলো আছে সেগুলোর একটা ইস্যু আমি গত ভিডিওতে বলেছি। যারা বিষয়টা জানেন না বা দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখে নিবেন, এখানে আর আমি ডিসকাস করছি না। এইখানে যদি টেকনিক্যালি আমি চিন্তা করি বা বের করার চেষ্টা করি, তাহলে এই বুলিশ ক্যান্ডেল যেটা ক্রিয়েট করেছে সেটার 50% পর্যন্ত আমরা একটা প্রাইস রেঞ্জ ধরবো, যেটার পর্যন্ত নেমে গেলে বা সাপোর্ট জোনটা আমরা দেবো, এটা ব্রেকডাউন হয়ে নিচে নেমে গেলে এখনকার যে শর্ট টার্ম যে মুভিং যেটা করতেছে সেটার ক্যান্সেলেশন আমরা কনফার্মেশন পাবো। আমরা দেখতে পাচ্ছি যে মিডল পয়েন্ট পর্যন্ত এটা যদি আমরা নেই তাহলে 6 টাকা 70 বা 80 পয়সা পর্যন্ত এটার সাপোর্ট সাজেস্ট করে এবং হোপফুলি এটা এখান থেকেই রিভার্সাল করে অথবা 60 টাকা থেকে রিভার্স করার সমূহ সম্ভাবনা আছে। তো যে জিনিসটা হতে পারে যে ডাবল টপ একটা ফরমেশন এখানে ক্রিয়েট করতে পারে পূর্বের মতো, এবং এইটাকে যদি মোমেন্টাম ভালো থাকে ব্রেক করতে পারে, ব্রেক করে একটু রেস্ট নিয়ে বা রিটেস্ট করে আবারও মুভ করতে পারে, অথবা এটা ব্রেক ডাউন করে নিচের দিকে আবার নামতে পারে, সেই ক্ষেত্রে এই জায়গাটা সাপোর্ট নিয়ে পরবর্তীতে আবারও মুভ করতে পারে। তো যেটাই হোক এটার একটা সম্ভাবনা আছে। সো এইটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন অ্যানালাইসিসের সুবিধার্থে। ট্রেন্ড আপনারা ট্রেন্ড এবং হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েশন এই জিনিসগুলোকে আপনারা একটু অবজারভেশনে রাখবেন, প্যাটার্নগুলো মনে রাখবেন, চেষ্টা করবেন ফলো আপে রাখার। তাহলে আলটিমেটলি এটার মুভমেন্টগুলো অ্যানালাইসিসের দ্বারা যে আপনারা আইডেন্টিফাই করেছেন সেগুলো যথাযথভাবে কাজ করছে কিনা সেগুলো একটা ভেরিফিকেশন পাবেন। আমরা ইউনিয়ন ব্যাংকে যাব। 200 ডেজ মুভিং অ্যাভারেজে আমি বলবো যে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারেনি আলটিমেটলি, বাট আমি বলবো যে এটা আসলে আপনারা হয়তো দেখে থাকবেন আজকে টেক্সটাইল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ফার্মাসিউটিক্যালসে বেশ মানি ফ্লো হয়েছে এবং ওই দিকেই স্পেশালি টেক্সটাইলে বেশ কিছু স্ক্রিপ্ট পজিটিভ ছিল। তো স্বাভাবিকভাবে মানুষ যারা আজকে বটমে কিনেছিল তারা, অর্থাৎ এই দিনে যারা বটমে কিনেছে তাদের ম্যাচিউর ডে তারা প্রফিট টেকিং করে ওইদিকে যাবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে। তো এটা নিয়ে ঘাবড়ে যাবার কিছু নেই, টেকনিক্যালি এমনটা হয়, প্রফিট টেকিং এবং নর্মাল কারেকশন এটা স্বাভাবিক ব্যাপার। আমরা সেম জিনিসটা এখানে 50% রিট্রেসমেন্টের সাপোর্ট হবে, সেখান থেকে এই পর্যন্ত যে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, ফার্দার এটা ব্রেকআউট করে একটা রিটেস্ট করে দেন আবারও মুভ অন করতে পারে, অথবা এখানে ফেল করে কিছুটা ড্রপ করে দেন আবার মুভ করতে পারে। যে কোনো সিচুয়েশনই হতে পারে এবং আমি বলেছি যে এইগুলো যেহেতু একটা স্পেকুলেটিভ একটা ট্রেড হচ্ছে, সো এইগুলো আবারও ফেস ভ্যালুতে চলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। তো আমরা এবারে চলে যাব আরো একটি এসএলএম অঙ্কিত ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আমরা দেখব 200 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা 7 টাকা সাপোর্ট এবং 50% ক্যান্ডেলস্টিক্স এর যদি বটম ধরি মানে সাপোর্ট জোন ধরি তাহলে 7 টাকা 10 পয়সা। সো এইটাও খুব একটা বেশি নেমে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না টেকনিক্যালি, বরং এখান থেকে রিভার্স করার সম্ভাবনা খুব বেশি অন্যান্য ব্যাংকগুলোর মতো, এবং সেটা 8.5 টাকা পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই হাই, এবং এইটার ব্রেকআউট যদি করতে পারে রিট্রেস করে শেয়ারটা 10 টাকার দিকে চলে যেতে পারে খুব সহজেই। তো এইগুলোর দিকে আপনারা একটু ফোকাস রাখবেন। যে প্যাটার্ন গুলো দেখাচ্ছি সেগুলো সবই হচ্ছে সিমিলার প্যাটার্ন, এবং সিমিলার প্যাটার্ন হলে সুবিধা হচ্ছে যে খুব সহজেই এগুলোর অ্যানালাইসিস গুলো ফলো আপে রাখাটা ইজি হয়। আমরা এরপরে চলে যাব আরো একটি অ্যানালাইসিসে, এটা হচ্ছে যে
SIBL সোশ্যাল ইসলামী ব্যাংক, এটার পর্ষদ অলরেডি ভেঙে দিয়েছে, আপনারা হয়তোবা নিউজটা পেয়েছেন। তো আমরা দেখবো যে এটা যেহেতু কারেকশন হচ্ছে, এই জায়গাটাতে একটা গ্যাপ আছে, সো এই গ্যাপটা হয়তোবা ফিল আপ করতে পারে। আর এখানে যেহেতু বুলিশ ক্যান্ডেল একটা হয়েছিল, যেটাকে আসলে বলা হয় যে জাপানিজ ক্যান্ডেলস্টিক্স এর একটা ফরমেশন আছে, এটা হচ্ছে বুলিশ মারুবোজু, অর্থাৎ আপার হেড, মানে উপরে এবং নিচে কোনো জায়গায় কোনো উইক নাই, বড় একটা বডি ক্রিয়েট করেছে, গ্রিন বডি অথবা রেড বডি, এরকম যখন হয় সেটাকে মারুবোজু বলে জাপানিজ ভাষায়। এটা যেহেতু গ্রিন হয়েছে তাই এটা বুলিশ মারুবোজু, যদি রেড হতো তাহলে বিয়ারিশ মারুবোজু। তো নর্মালি হচ্ছে বুলিশ মারুবোজু মিন করে অ্যাগ্রেসিভ ডিমান্ড এবং অ্যাগ্রেসিভ বাইং প্রেশার থাকলে এই জিনিসটা হয়। তো এটা একটা পজিটিভ দিক। অনেক সময় এই অ্যাগ্রেসিভ বাই হওয়ার কারণে প্রাইসটা খুব বেশি রকমের ফ্ল্যাকচুয়েট করে, ভলাটিলিটি খুব বেশি থাকে, বাট সেই ভলাটিলিটিটা বা সেন্সিটিভিটিটাকে কমিয়ে নিয়ে আসার জন্য সামান্য কিছু কারেকশন দিয়ে শেয়ারগুলোকে অ্যাকিউমুলেট করা হয়, দেন আবার হচ্ছে মুভ অন করে বা ফাস্ট ফরওয়ার্ডলি প্রাইসটা মুভ করে। তা আমরা দেখতে পাচ্ছি যে এইটা স্টিল ৳10.5 আশেপাশে হচ্ছে এটার একটু উপরে হচ্ছে এটা সাপোর্ট। সো এটা যদি নামেও তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট ৳10.80 বা 70 পয়সা পর্যন্ত ম্যাক্সিমাম নামতে পারে, এই গ্যাপটা ফিল আপ করতে পারে, দেন এখান থেকে আবার মুভ অন করতে পারে এবং এটা করার সম্ভাবনাটা খুব বেশি। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে 2% ডিরেক্টর পোর্শন মিনিমাম থাকতে হবে যদি বোর্ডে কেউ ঢুকতে চায়, এবং সেটা মার্কেট থেকে কিনতে হবে। আমরা জানি যে অন্যান্য যে এসএলএম এর যে শেয়ার মার্কেটে যাদের যে ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিও ছিল সেগুলো কিন্তু এখন ফ্রিজ অবস্থায় আছে, সো সেই স্টক গুলো বা এই ধরনের স্টক গুলো সেই পোর্টফোলিও থেকে সেল বা বাই করতে পারবে না। তো কোনো সম্ভাবনা নাই ওইখান থেকে ট্রান্সফার হয়ে আসলে শেয়ার বাই করবে এবং পরবর্তীতে বোর্ডে বসবে, এই ধরনের সম্ভাবনাটা খুব কম। বরং মার্কেট থেকে শেয়ার কিনে বোর্ড অফ ডিরেক্টরসে বসতে হবে, এরকম একটা সম্ভাবনাই বেশি। যার কারণে যত কম দামে শেয়ার মার্কেট থেকে উঠিয়ে নেওয়া যায় সেটার একটা প্রয়াস থাকে বিভিন্ন সময় সেল প্রেসার ক্রিয়েট করে আর্টিফিশিয়ালি। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলো হচ্ছে ট্রেডিং সাইকোলজি, বিভিন্ন নিউজকে কানেক্ট করে করে এই জিনিসগুলোকে ডেভেলপ করতে হয়। এরপর আমরা দেখব যে আজকে একটা নিউজ আসছে যে ভেঙে দেওয়া হতে পারে আরো 3টা ব্যাংকের পর্ষদ, এর মধ্যে ইউসিবি, এক্সিম এবং আইএফএসি ব্যাংক আছে। সো আমরা ইতিমধ্যে দেখেছি যে পর্ষদ ভেঙে দিয়ে যখন পুনর্গঠন করা হয়, এই নিউজে ইসলামী ব্যাংক বেড়েছে, এসআইবিএল বেড়েছে। যদিও আজকে কারেকশন হয়েছে, এটা প্রফিট টেকিং মাত্র, বাট ব্যাংকগুলো আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানেই, এটা যাত্রা শেষ নয়, বিকজ ভলিউম সেটা বলে না। ঠিক একইভাবে যে আরো 3টা ব্যাংকের কথা আসছে, এই ব্যাংকের মধ্যে আমি বলবো যে ফান্ডামেন্টালি যদি বলি তাহলে আইএফএসি এবং ইউসিবিবি ব্যাংক, এইগুলোর অবস্থা এক্সিমের তুলনায় ভালো এবং সেগুলো আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে দেখতে পারেন। আমরা লাস্টলি আরেকটা বিষয় দেখব যে আজকে ব্যাংকিং সেক্টরের ম্যাক্সিমাম স্টকই লুজার ছিল, অন্যদিকে টেক্সটাইলের ম্যাক্সিমাম স্টকই গেইনার ছিল। যেটা আমি বলেছিলাম যে ব্যাংকে 131 কোটি টাকার টার্নওভার হয়েছে, টেক্সটাইলে হয়েছে অনলি 47 কোটি টাকা। সো এই যে আমরা গত কয়েকদিন আগেও দেখেছি ব্যাংকে 200 কোটি টাকার উপর টার্নওভার হয়েছে। তো ওই টার্নওভার গুলো যে ব্যাংকে যে কমে গিয়েছে সেটা মানে 70 কোটি টাকার মতো যদি আমি ধরি, তাহলে সেই মানি ফ্লোটার একটা বড় পোর্শন ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড, যেটা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর কথা বলতেছি আমি, সেই স্টকটা এবং টেক্সটাইলের মধ্যে ইন করেছে এবং কিছু কিছু ফুয়েল অ্যান্ড পাওয়ারেও ইন করেছে। সো এই মানি ফ্লোটা আবার যখন এই সমস্ত স্টক থেকে প্রফিট টেকিং হবে এই উইকের মধ্যে অথবা নেক্সট উইকে, তখন ওই প্রফিটের ফান্ডটা আবারও কিন্তু ব্যাংকে এবং ফাইন্যান্সে ঢোকার সম্ভাবনাটা আছে। সো আশা করি আমাদের অ্যানালাইসিস গুলো আপনাদের উপকারে আসছে এবং আপনারা খুব ভালোভাবে হয়তোবা এগুলা ডে বাই ডে অবজারভেশনের মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে স্কিল ডেভেলপ করতে পারবেন, অ্যানালাইসিসটা রপ্ত করতে পারবেন। এবং সর্বশেষ আবার বলতে চাচ্ছি, স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফ্রি ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা আছে, আপনারা যে কেউ যে কোনো সময় জয়েন করে আমাদের এই আলোচনা থেকে উপকৃত হতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।